নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নগদান বিষয় নিয়ে আবারও আলোচনা করব। গত ক্লাসে আমরা এক গোড়া নগদান হিসাব নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা দুই গোড়া নগদান হিসাব নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস থেকে আমরা শিখব দুগোড়া নগদান হিসাব কি, বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি কি, এবং দুই গোড়া নগদান হিসাব কিভাবে প্রস্তুত করে। এখানে একটা কলাম তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুই গোড়া নগদান বহির কলাম। এটা আলোচনার আগে আমরা একটু জেনে নিই দুই গোড়া নগদান বহি কি। আমরা নগদান বহি কাকে বলে বা নগদান হিসাব কি যখন জেনেছিলাম, তখন জেনেছি যে হিসাবে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান সমূহ অন্তর্ভুক্ত করা হয়, সেটা হচ্ছে নগদান হিসাব। যখন এক গোড়া নগদান করেছি তখন সেখানে নগদ টাকা প্রাপ্তি এবং নগদ টাকা পরিশোধের জন্য একটা করে টাকার কলাম করেছিলাম। তো ব্যবসা প্রতিষ্ঠানে শুধু নগদ টাকায় লেনদেন হয় না, এখানে ব্যাংকের মাধ্যমেও লেনদেন হয়। ব্যবসায়ী যখন নগদ টাকা এবং ব্যাংকের টাকার মাধ্যমে লেনদেন করে এবং নগদ আর ব্যাংকের জন্য আলাদা আলাদা কলাম সংরক্ষণ করে হিসাব করে, তখন তাকে দুই গোড়া নগদান বই বলে। এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে দুইটা করে টাকার কলাম আছে। যখন নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে বা কোনো লেনদেনের মাধ্যমে ব্যবসায়ীর হাতে নগদ টাকা আসবে, নগদ টাকা প্রাপ্তি করবে, তখন সেটা নগদান হিসাবে ডেবিট দিকে বসবে। আর নগদ টাকার পরিমাণ যদি কমে যায় সেটা নগদান হিসাবে ক্রেডিট দিকে বসবে। কোনো লেনদেনের ফলে যদি ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পায় বা ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পায়, সেটা ডেবিট দিকে ব্যাংক কলামে বসবে। আর যদি কোনো লেনদেনের ফলে ব্যাংকে টাকার পরিমাণ কমে যায়, তাহলে সেটা ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসবে। তাহলে যে নগদান হিসাবে নগদ এবং ব্যাংকের টাকা আলাদা করে সংরক্ষণ করা হয়, সেটাই হচ্ছে দুই গোড়া নগদান বহি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সকল প্রতিষ্ঠান নগদ টাকা এবং ব্যাংকের মাধ্যমে সংগঠিত লেনদেন সমূহ সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার জন্য যে নগদান হিসেবে উভয় দিকে দুটি করে টাকার কলাম করে হিসাব রাখা হয়, তাকে দুই গোড়া নগদান বই বলে। সকল নগদ প্রাপ্তি নগদান হিসাবে ডেবিট দিকে বসাবো। আমরা কিভাবে সংরক্ষণ করব? আমাদেরকে মনে রাখতে হবে, কোনো লেনদেনের ফলে যদি নগদ প্রাপ্তি ঘটে, এই ধরনের সকল প্রকার প্রাপ্তির লেনদেন নগদান হিসাবে ডেবিট কলামে বসবে। ডেবিট দিকে যে নগদ কলামটা আছে সেখানে আমরা টাকার পরিমাণটা বসাবো। এবং যে সকল লেনদেনের ফলে নগদ প্রদান ঘটবে, সকল প্রদান নগদান হিসাবে ক্রেডিট দিকে বসাবো, ক্রেডিট দিকে নগদ কলামে বসাবো। ঠিক একইভাবে কোনো লেনদেনের দ্বারা যদি ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে সেটা আমরা ডেবিট দিকে ব্যাংকের কলামে বসাবো। আবার কোনো লেনদেনের ফলে যদি ব্যাংকে টাকার পরিমাণ হ্রাস পায়, তাহলে সেটা আমরা ক্রেডিট দিকে ব্যাংকের কলামে বসাবো। তাহলে আমরা কি শিখলাম? লেনদেনের মাধ্যমে যদি নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, সেটা ডেবিট দিকে নগদ কলামে, এবং লেনদেনের ফলে যদি নগদ টাকার পরিমাণ হ্রাস পায়, সেটা ক্রেডিট দিকে নগদ কলামে। কোনো লেনদেনের ফলে যদি ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পায়, সেটা ডেবিট দিকে ব্যাংক কলামে বসবে, এবং ব্যাংকে টাকার পরিমাণ হ্রাস পায়, সেটা ক্রেডিট দিকে ব্যাংকের কলামে বসবে। দুই গোড়া নগদান বহিতে কিছু লেনদেন আছে নগদ এবং ব্যাংক দুটোকে একসাথে প্রভাবিত করে। এই ধরনের লেনদেনগুলোকে বলা হয় বিপরীত দাখিলা। অর্থাৎ এমন কিছু লেনদেন আছে, যেমন ব্যাংকেও লিপিবদ্ধ করতে হবে, আমার নগদেও লিপিবদ্ধ করতে হবে। এই ধরনের লেনদেনগুলোকে বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলে অভিহিত করা হয়। যে সকল লেনদেনের ফলে নগদ দান হিসাব ও ব্যাংক হিসাব দুটো একসাথে প্রভাবিত হয়, ওই সকল লেনদেন সমূহকে আমরা বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলবো। বিপরীত দাখিলায় যেটা হয় সেটা হচ্ছে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেলে ব্যাংকে টাকার পরিমাণ কমে যায়।
যদি ব্যবসায়ী নগদ টাকা নিয়ে ব্যাংকে জমা দিয়ে আসে তাহলে কি করবে? নগদ টাকার পরিমাণ হ্রাস পাবে, ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক তেমনিভাবে ব্যবসায়ী যদি ব্যাংক থেকে টাকা নিয়ে আসে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তখন ব্যবসা প্রতিষ্ঠানে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, ব্যাংকে টাকার পরিমাণ হ্রাস পাবে। তাহলে একসাথে দুটো হিসাবকে প্রভাবিত করলো, নগদ টাকাকে এবং ব্যাংক টাকাকে। এই জন্যই এই ধরনের লেনদেনকে বলা হয় বিপরীত দাখিলা। বিপরীত দাখিলাকে হিসাবভুক্ত করার পরে বা করার সময় খতিয়ান পৃষ্ঠার কলামে সি বা ক লিখতে হয়। তাহলে বিপরীত দাখিলাগুলো কি? ব্যাংকে টাকা জমা দেওয়া হলে সেটা বিপরীত দাখিলা হবে, ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে সেটা বিপরীত দাখিলা হবে। বিপরীত দাখিলায় কি ঘটে? বিপরীত দাখিলায় যেটা ঘটে সেটা হচ্ছে নগদ টাকার পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাংকে টাকার পরিমাণ হ্রাস পাবে। এই ধরনের লেনদেন হলে নগদ কলামে ডেবিট দিকে বসবে এবং ব্যাংক কলামে ক্রেডিট দিকে বসবে। আমার ব্যাংকে জমা টাকার পরিমাণ বৃদ্ধি পেলে নগদ টাকার পরিমাণ হ্রাস পাবে। এই ধরনের লেনদেনের ক্ষেত্রে ডেবিট দিকে ব্যাংক কলামে বসবে, ক্রেডিট দিকে নগদ কলামে বসবে। নগদান হিসাব ও ব্যাংক হিসাবের মধ্যে একটি হিসাব ডেবিট হলে অপর হিসাব ক্রেডিট হবে। বিপরীত দাখিলায় যদি ডেবিট দিকে নগদ কলামে টাকা অন্তর্ভুক্ত করা হয়, ক্রেডিট দিকে ব্যাংক কলামে হবে, এবং ডেবিট দিকে ব্যাংক কলামে হলে ক্রেডিট দিকে নগদ কলামে টাকা অন্তর্ভুক্ত হবে। এখন আসা যাক কোন কোন লেনদেন কন্ট্রা এন্ট্রি, অর্থাৎ আমরা কন্ট্রা এন্ট্রি কিভাবে চিনব। ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে জমা দিলে এবং প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে আমাদেরকে যে লেনদেনগুলো দেওয়া থাকবে প্রদত্ত লেনদেন থেকে বুঝতে হবে টাকা ব্যাংক থেকে যে উত্তোলন করা হয়েছে সেটা ব্যবসার প্রয়োজনে হয়েছে কিনা। ব্যবসার প্রয়োজনে যদি না হয় তাহলে সেটা কন্ট্রা এন্ট্রি হবে না। ঠিক তেমনিভাবে ব্যবসার টাকা যদি ব্যাংকে জমা হয় তখনই কন্ট্রা এন্ট্রি হবে। মালিকের ব্যক্তিগত টাকা বা বাইরের দেনাদারের জমাকৃত টাকা কন্ট্রা এন্ট্রি হবে না। তাহলে আমরা কন্ট্রা এন্ট্রি কিভাবে চিনব? ব্যবসার প্রয়োজনে, কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো লেখা থাকলে সেটা কন্ট্রা এন্ট্রি হবে। ব্যাংক থেকে উত্তোলন করা হলো যদি ব্যক্তিগত প্রয়োজন লেখা না থাকে, ব্যবসার প্রয়োজনও লেখা না থাকে, তাহলে সেটাকে ব্যবসার প্রয়োজন বা অফিস প্রয়োজন মনে করতে হবে। যদি ব্যক্তিগত প্রয়োজনটা লেখা থাকে, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে সেটা কন্ট্রা এন্ট্রি হবে না। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, সেটাও কন্ট্রা এন্ট্রি হচ্ছে না। ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, এটা কন্ট্রা এন্ট্রি। মালিকের ব্যক্তিগত টাকা ব্যাংকে জমা দিলেন, সেটা কন্ট্রা এন্ট্রি হবে না। দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিলেন, এটাও কন্ট্রা এন্ট্রি হবে না। তাহলে আমরা বুঝলাম শুধুমাত্র ব্যবসার টাকা ব্যাংকে জমা হলে সেটা কন্ট্রা এন্ট্রি হবে, মালিকের টাকা বা দ্বিতীয় পক্ষের কোনো টাকা কন্ট্রা এন্ট্রি হবে না। এছাড়া দুঘরা নগদান বহি করার সময় আরও কিছু লেনদেন সম্পর্কে জানা প্রয়োজন। সেগুলো হচ্ছে জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে, যদি ব্যাংকে জমা দেওয়া হয় দেনাদারের চেক, ওই ধরনের চেক যদি প্রত্যাখ্যান হয় সেটা ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসবে। ইস্যুকৃত বা প্রদত্ত চেক প্রত্যাখ্যান হলে পাওনাদারকে যে চেক প্রদান করা হয়েছিল বা ইস্যু করা হয়েছিল ওই ধরনের চেক যদি প্রত্যাখ্যান হয় সেটা ডেবিট দিকে ব্যাংক কলামে বসবে। প্রাপ্ত চেক তৃতীয় পক্ষকে স্থানান্তর করলে সেটা উভয় দিকে নগদ কলামে বসবে। ব্যাংক সুদ মঞ্জুর করলে ডেবিট দিকে ব্যাংক কলামে বসবে এবং চার্জ করলে সেটা ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসবে। এই লেনদেনগুলোর সাহায্যে ব্যাংক হিসাবে হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। তাহলে আমরা যেটা এতক্ষণ জানলাম সেটা থেকে কিছু লেনদেন এখন অ্যানালাইসিস করব। 2018 সালের মার্চ মাসে রহমান এন্টারপ্রাইজের কিছু লেনদেন এখানে দেওয়া আছে। লেনদেনগুলো নিয়ে আমরা একটা দুইবার নগদান হিসাব করব। মার্চ 1 নগদ 25,000 টাকা এবং ব্যাংক জমা 15,000 টাকা। এটা হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স। নগদান হিসাবে ডেবিট দিকে ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হয়। এখানে একটা
জানা থাকা প্রয়োজন, যদি ব্যাংক জমাটা ক্রেডিট ব্যালেন্স হতো বা ব্যাংক জমা অতিরিক্ত হতো তাহলে সেটা ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসতো। ব্যাংক জমা বা ব্যাংক জমার ডেবিট ব্যালেন্স এইভাবে লেখা থাকলে তখন সেটা ডেবিট দিকে ব্যাংক কলামে বসবে। পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি ডেবিট দিকে, যেহেতু চেকের মাধ্যমে পাওয়া গেছে ব্যাংকের কলামে বসবে। ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কন্ট্রা এন্ট্রি হবে ডেবিট দিকে ব্যাংক কলামে, এবং ক্রেডিট দিকে নগদ কলামে টাকা লিপিবদ্ধ হবে। যদি ডেবিট দিকে ব্যাংক কলামে টাকা লিপিবদ্ধ হয় তাহলে বিবরণের কলামে নগদান হিসাব লিখতে হয়, আর যদি নগদ কলামে টাকা লিপিবদ্ধ করা হয় তখন ব্যাংক হিসাব লিখতে হয়। অর্থাৎ নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর ব্যাংকে জমা হলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে আমরা 6 তারিখ ব্যাংক হিসাবে টাকা লিপিবদ্ধ করব এবং নগদ কলামে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বিবরণের কলামে লিখব নগদান হিসাব, আর ক্রেডিট থেকে ব্যাংক হিসাব লিখে নগদ কলামে টাকা লিপিবদ্ধ করব। 8 তারিখ 20,000 টাকার পণ্য ক্রয় করে নগদ 8,000 টাকা ও চেকের মাধ্যমে 10,000 টাকা পরিশোধ করা হলো। এখানে দেখা আছে 20,000 টাকার মধ্যে 8,000 টাকা নগদে দিয়েছে, সেটা নগদ কলামে বসবে ক্রেডিট দিকে, যেহেতু পণ্য ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সেহেতু ক্রেডিট দিকে নগদ কলামে বসবে। চেকের মাধ্যমে যেটা সেটা ব্যাংক ক্রেডিট হবে। 18,000 টাকা পরিশোধ হয়েছে আর 2,000 টাকা বকেয়া, সেটা নগদান হিসেবে অন্তর্ভুক্ত হবে না। ব্যাংক হতে উত্তোলন নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে টাকার পরিমাণ হ্রাস পেয়েছে। এখানে ব্যক্তিগত প্রয়োজন বা অফিস প্রয়োজন কোনোটাই লিখা নেই, আমরা এটা অফিস প্রয়োজন বা কারবারের প্রয়োজন মনে করব। এটা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ডেবিট দিকে নগদ কলামে লিপিবদ্ধ হবে, ক্রেডিট দিকে ব্যাংক কলামে লিপিবদ্ধ হবে। রফিকের নিকট হতে 6,000 টাকা পেয়ে অনিককে দেওয়া হলো। অর্থাৎ এখানে রফিকের কাছ থেকে পাওয়া গেল এবং সেটা অনিককে দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং চেকটা ব্যাংকে যায় নাই, সেহেতু এটা উভয় দিকে নগদান হিসাবে লিপিবদ্ধ হবে। যেহেতু রফিকের কাছ থেকে পাওয়া গেল, রফিক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অনিককে দেওয়া হলো, অনিক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সেহেতু ডেবিট দিকে আমরা রফিক হিসাব লিখে টাকা নগদ কলামে 6,000 টাকা লিখব, ক্রেডিট দিকে অনিক হিসাব লিখে নগদ কলামে 6,000 টাকা লিখবে। এখানে চেক যেহেতু ব্যাংকে পৌঁছায়নি সেহেতু ব্যাংকে লিপিবদ্ধ হবে না। পাওনাদারকে চেকের মাধ্যমে পরিশোধ 2,000 টাকা, এটা ক্রেডিট দিকে ব্যাংক কলামে হবে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলেন 1,000 টাকা নগদ এবং ব্যাংক হতে উত্তোলন করলেন 3,000 টাকা। এখানে 1,000 টাকা মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ নিয়েছে, সেহেতু উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে নগদ কলামে লিখব 1,000 টাকা, এবং ব্যাংক থেকে উত্তোলন করেছেন 3,000 টাকা, তাও ব্যক্তিগত প্রয়োজনে, সেটা উত্তোলন হিসাব দিয়ে আমরা ব্যাংকের কলামে লিখব, এটা কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে না। 16 তারিখের চেকটি প্রত্যাখ্যান হলো। 16 তারিখের চেকটা ইস্যু করা হয়েছিল পাওনাদারকে, যেহেতু ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে, সেটা চেক দেওয়ার সময় ক্রেডিট দিকে ব্যাংক কলামে ছিল, এটা প্রত্যাখ্যান হয়ে এখন ডেবিট দিকে ব্যাংক কলামে চলে আসবে। আমরা পাওনাদার হিসাব দিয়ে ব্যাংক কলামে টাকাটা লিখব। ভাড়া দেওয়া হলো 5,000 টাকা এবং চেকে বেতন দেওয়া হলো 7,000 টাকা। যেটা চেকে দেওয়া হয়েছে সেটা ব্যাংক কলামে হবে, যেটা নগদে দেওয়া হয়েছে সেটা ডেবিট দিকে, ক্রেডিট দিকে নগদ কলামে হবে। অর্থাৎ ভাড়া দেওয়া হলো ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে ভাড়া হিসাব লিখে নগদ কলামে টাকা লিখব, আর বেতন দেওয়া হলো বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, সেটা ক্রেডিট দিকে ব্যাংক কলামে 7,000 টাকা লিখব। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ডেবিট দিকে ব্যাংক কলামে 500 টাকা এবং চার্জ ধার্য করলো 200 টাকা, এটা ক্রেডিট দিকে ব্যাংকের কলামে বসবে। সুদ বসবে ডেবিট দিকে ব্যাংক কলাম, চার্জ বসবে ক্রেডিট দিকে ব্যাংক কলামে। এতক্ষণ আমরা যেটা বললাম সেটা বিগড়া নগদান বহির কাঠামো করে সেখানে অন্তর্ভুক্ত করলাম।
দুইটা দিক আছে, একটা হচ্ছে ডেবিট দিক আর একটা ক্রেডিট দিক। আমরা কোম্পানির নাম রহমান এন্টারপ্রাইজের 2 ঘোড়া নগদান বহি, তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। ক্রেডিট দিকে একইভাবে তারিখ প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এখানে 6 তারিখ 11 তারিখ কন্ট্রা এন্ট্রি ছিল, সেজন্য খতিয়ান পৃষ্ঠার কলামে ক লিখেছি উভয় দিকে, এবং ডেবিট দিকের কলাম থেকে, ডেবিট দিকের নগদ কলাম থেকে ক্রেডিট দিকের নগদ কলাম বাদ দিয়েছি। ডেবিট দিকের নগদ কলামের যোগফল হচ্ছে 38,000 টাকা, ক্রেডিট দিকের নগদ কলামের টাকাগুলো বাদ দিয়ে অবশিষ্ট যেটা আছে ব্যালেন্স সেটা হচ্ছে 13,000 টাকা। ব্যাংক কলামে ডেবিট দিকের যোগফল হচ্ছে 32,500 টাকা, ক্রেডিট দিকের টাকাগুলো বাদ দিলে ব্যালেন্স থাকে 3,300 টাকা। মার্চ মাসের 31 তারিখ ব্যালেন্স সিডি যেটা, সেই টাকা নিয়ে ব্যবসায়ী আবার হিসাব শুরু করবে, সেজন্য এপ্রিলের 1 তারিখে সেটা ব্যালেন্স বিডি হবে। তাহলে আমরা দেখলাম ব্যবসায়ী নগদ টাকা এবং ব্যাংকের টাকাগুলা, ব্যাংক সংক্রান্ত নগদ সংক্রান্ত লেনদেনগুলো আলাদা আলাদা কলাম করে সংরক্ষণ করলো, এবং এইভাবে 2 বছরা নগদান বহি হয়। ডেবিট দিকের নগদ কলাম থেকে আমরা ক্রেডিট দিকের নগদ কলাম বাদ দিব, ডেবিট দিকের ব্যাংক কলাম থেকে ক্রেডিট দিকের ব্যাংক কলামটা বাদ দিব। এখানে উল্লেখ্য যে ব্যাংক কলামটা ডেবিট এবং ক্রেডিট যে কোনো দিকে বড় হতে পারে, অর্থাৎ নগদ কলাম সবসময় ডেবিট দিকে বেশি থাকবে, নগদ প্রাপ্তি কখনো নগদ প্রদান থেকে কম হতে পারে না। কিন্তু ব্যাংকের কলাম যেটা, সেটা ক্রেডিট দিকেও বেশি হতে পারে, ডেবিট দিকেও বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেই কলামে টাকার পরিমাণ বেশি সেদিকটা আমরা আগে যোগ করব, এবং যেদিকে কলামের টাকার পরিমাণ কম ব্যাংকে সেদিকটা আমরা পরে যোগ করে ব্যালেন্স করব। নগদান হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, এবং ব্যাংকের হিসাব ডেবিট বা ক্রেডিট যে কোনো একটা ব্যালেন্স প্রকাশ করতে পারে। আশা করি বুঝতে পেরেছ। আমরা আগামী ক্লাসে 3 ঘোড়া নগদান বই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।